ঘরে যে চাল বাড়ন্ত। বলি শুনছো, ঘরে যে চাল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো সারাদিন খিদের জ্বালায় কাঁদছে, কতদিন পেট ভরে খেতে পায় না। আর আমাদের কথা তো ছেড়েই দিলাম। বলি শুনছো? হ্যাঁ হ্যাঁ। আমি বলি কি, কাপড় বোনা যখন বন্ধ তখন অন্য কিছু করার কথা ভাবো না। অন্য কিছু? হ্যাঁ, আমি ও আমি এই হাত দিয়ে রোজ কত কত কাপড় বুনতাম, আর 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 আজ তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? আমাদের কথা অন্তত একবার চিন্তা করো, ছেলে মেয়েগুলোর কথা ভাবো। আমরা কার মুখের দিকে চেয়ে বাঁচবো বলতে পারো? না না, আমাকে আমাকে অন্য কিছু একটা করতেই হবে। কি করবে? কি করব? হ্যাঁ, কি করব ভাবছি, আমাদের বাড়ির পেছনে যে এক ফালি জমি আছে তাতে চাষ করব। চাষ? হ্যাঁ তুমি চাষ করবে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক এমনই দৃশ্য দেখা গিয়েছিল 18-19 শতকের বাংলায়। ঔপনিবেশিক ভারতে কোম্পানির শাসনে ও শোষণে একদিকে যেমন মানুষের কপালে জুটেছিল চরম দুর্দশা, অন্যদিকে তেমনি ক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দেশীয় কুটির শিল্প। ফলে বহু শিল্পী ও কারিগর বাধ্য হয়েছিল কৃষিকাজে যুক্ত হতে। এই ঘটনাই ইতিহাসের পাতায় অবশিল্পায়ন নামে পরিচিত। কিন্তু কেন, কিভাবে এসেছিল এই অবক্ষয়ের কাল, আর এদেশের অর্থনীতিতে এই অবশিল্পায়নের প্রভাবই বা কি ছিল? এই সব কিছুর উত্তর অনুসন্ধানেই চলো শুরু করি আজকের এই ক্লাস। শিল্পায়নের বিপরীত অবস্থা বা শিল্পের অধোগতি হলো অবশিল্পায়নের আক্ষরিক অর্থ। কি একটু জটিল লাগলো? আচ্ছা, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আসলে ঔপনিবেশিক অর্থনীতির কুপ্রভাবে, বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক শোষণ ও নিপীড়ন, শিল্প বিপ্লব প্রসূত ব্রিটিশ পণ্যের অবাধ আমদানি, বৈষম্যমূলক শুল্ক নীতি ইত্যাদির প্রভাবে ধ্বংস হয়ে যায় চিরাচরিত ভারতীয় কুটির শিল্প। এর ফলস্বরূপ ভারতীয় অর্থনীতিতে হ্রাস পায় শিল্প নির্ভরতা এবং কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। ভারতীয় কুটির শিল্পের এই বিপর্যয়কেই ঐতিহাসিকগণ অবশিল্পায়ন নামে অভিহিত করেছেন। প্রথম দিকে দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে এবং
পরবর্তীকালে রজনীপাম দত্ত, গ্যাডগিল, নরেন্দ্র কৃষ্ণ সিংহ, অমিয় বাগচি, বিপানচন্দ্র প্রমুখ ঐতিহাসিকগণ এই অবশিল্পায়ন সংক্রান্ত পর্যালোচনায় সামিল হয়েছিলেন। আচ্ছা, অবশিল্পায়ন কি তা নিয়ে কথা তো হলো, এবার জেনে নেওয়া যাক অবশিল্পায়নের কারণগুলো সম্বন্ধে। এ প্রসঙ্গে প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব তা হলো ইংল্যান্ডের শিল্পপতিদের চাপ। জানো, অবশিল্পায়নের আগে বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রশিল্প ছিল ব্যাপক জনপ্রিয়। ফলে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের কলকারখানাতেই দেখা দিয়েছিল মন্দা। সঙ্গে শ্রমিক ছাঁটাই, তাঁতিদের বেকারত্ব তো ছিলই। এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখেনি ব্রিটিশ সরকার। ইতিমধ্যেই ভারতীয় সুতি ও রেশমি বস্ত্র আমদানির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ইংল্যান্ড ও ইউরোপীয় শিল্পপতিরা। এবার শিল্পক্ষেত্রে সংরক্ষণ নীতি বলবৎ করার জন্য এরা সরকারের কাছে দাবি জানাতে থাকেন। অবশেষে শিল্পপতিদের এই চাপে পড়ে ব্রিটিশ পার্লামেন্ট 1700 খ্রিস্টাব্দে পাশ করে এক আইন, যে আইন বলে বাংলা, পারস্য ও চীনের উৎপাদিত রেশম বস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয় ইংল্যান্ডে। আর এর ঠিক 20 বছর পর, অর্থাৎ 1720 খ্রিস্টাব্দে পাশ হওয়া অপর একটি আইনের মাধ্যমে ইংল্যান্ডে বন্ধ হয় ভারতের রঙিন সুতি বস্ত্রের আমদানিও। এভাবেই ইংল্যান্ড ও ইংল্যান্ডের বাইরে ইউরোপের অন্যান্য দেশেও বাধাপ্রাপ্ত হয় ভারতের বস্ত্র রফতানি। অষ্টাদশ শতকের মধ্যভাগ ইংল্যান্ডে আসে শিল্প বিপ্লবের ভোর। যন্ত্রের সাহায্যে উন্নত মানের অথচ সস্তা শিল্পপণ্য, বিশেষত সুতি বস্ত্র অনেক কম সময়ে তৈরি হতে থাকে সে দেশের কলকারখানাগুলিতে। ইংল্যান্ডের এই সব শিল্পপণ্য ক্রমশ দখল করতে থাকে ভারতবর্ষের বাজার, আর ভারত পরিণত হতে থাকে সে দেশের কলকারখানার প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহকারী এক দেশে। এমতাবস্থায় ব্রিটিশ শিল্পপতিদের চাপে সরকার ইংল্যান্ডের বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয় ভারতের দরজা। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে অবসান ঘটে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের। ঘোষিত হয় অবাধ বাণিজ্য নীতি। এর ফলে ভারত পরিণত হয় ইউরোপের খোলা বাজারে। শুধু কি তাই? না, এর সঙ্গে যুক্ত হয়েছিল ব্রিটিশ সরকারের অসম শুল্ক নীতি। অর্থাৎ ইংল্যান্ডের শিল্পক্ষেত্র, বিশেষত ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ারের কলকারখানাগুলিতে তৈরি শিল্পজাত পণ্য বিনা শুল্কে ভারতে প্রবেশ করলেও বিদেশে ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে চাপানো হয় বিপুল শুল্কের বোঝা। একটি পরিসংখ্যান থেকে জানা যায় 1818 খ্রিস্টাব্দে
ইংল্যান্ড থেকে 30 লক্ষ গজ সূক্ষ্ম রেশমের কাপড় ভারতের বাজারে আসে। 1837 খ্রিস্টাব্দে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় 6,40,00,000 গজ। এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্প পিছু হটতে বাধ্য হয়। এছাড়া ছিল ভারতীয় কারিগর ও শিল্পীদের উপর ব্রিটিশ সরকারের বঞ্চনা ও নির্যাতন। আচ্ছা, এই নির্যাতনের স্বরূপ ঠিক কেমন ছিল? আসলে কোম্পানির কর্মচারীরা আগাম অর্থ বা দাদন দিয়ে ভারতীয় তাঁতিদের সুতি বস্ত্র বুনতে বাধ্য করত। ফলে লোকসানের শিকার হয়েও কোম্পানির কর্মচারীদের কাছে এই বস্ত্র কম দামে বিক্রি করতে বাধ্য থাকত তাঁতিরা। আর কেবল কি সুতি বস্ত্র? না, লোহা, মৃৎশিল্প, অস্ত্রশস্ত্র, ঢাল তলোয়ার, খোদাই ও কারুকার্যের সঙ্গে জড়িত শিল্প প্রভৃতিরও যথেচ্ছ আমদানি রুদ্ধ করে দেয় দেশীয় শিল্পের গতি। এতক্ষণ আমরা অবশিল্পায়নের কারণ সম্বন্ধে জানলাম, কিন্তু ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে এই অবশিল্পায়নের ঠিক কি কি প্রভাব পড়েছিল? এবার চোখ রাখার পালা সেই দিকে। কৃষির উপর চাপ বৃদ্ধি। অবশিল্পায়নের ফলে এদেশে শিল্পী ও কারিগররা কর্মচ্যুত হয়ে নির্ভরশীল হয়ে পড়ে জমির উপর। স্বভাবতই কাঁচামালের উৎপাদন এবং যোগান দিতে দিতে ভারত পরিণত হয় নিছক কাঁচামাল রফতানিকারক এক দেশে। 1767 খ্রিস্টাব্দে ভেরলেস্ট লিখেছিলেন যে বহু তাঁতি তাদের ব্যবসা ছেড়ে দেওয়ার ফলে মুর্শিদাবাদ, ঢাকা, আগ্রা, সুরাট, আমেদাবাদ, বারাণসী প্রভৃতি শহরগুলি শ্রীহীন ও জনশূন্য হয়ে পড়ে। জানা যায় যে 1825 খ্রিস্টাব্দে ঢাকার 1.5 লক্ষ বস্ত্রবয়ন শিল্পীর সংখ্যা 1836 খ্রিস্টাব্দে 30,000-এ নেমে আসে। ইংরেজ কোম্পানি তাদের দখলীকৃত দেশীয় রাজ্যগুলিকে পরিণত করেছিল বিদেশি পণ্যের খোলা বাজারে। আর এই বাজারে স্থান পায়নি ভারতীয় সূক্ষ্ম শৌখিন শিল্পগুলি। কিন্তু ইংল্যান্ড থেকে আগত এই বিপুল পরিমাণ বিদেশি পণ্যের ক্রেতা কারা ছিল? এদেশের দরিদ্র মানুষ। তারাই ভারতের দামি পণ্য ছেড়ে ঝুঁকেছিল বিলাতি সস্তা পণ্যের দিকে। তাহলে জানতে পারলে তো পরাধীন ভারতে শিল্পের অবক্ষয়ের এই কালো অধ্যায় সম্পর্কে। যদিও মার্কিন গবেষক মরিস ডি মরিস এই অবশিল্পায়নকে নিছকই এক মিথ বা কল্পকাহিনী বলেছেন, তবে অষ্টাদশ শতকে ভারতে শিল্প উৎপাদনের এই ক্রম অবক্ষয় যে কখনোই অলিক কল্পনা বা মিথ নয়,
তা ডক্টর বিপানচন্দ্র, ডক্টর সব্যসাচী ভট্টাচার্যের মতো খ্যাতনামা ভারতীয় ঐতিহাসিকদের গবেষণায় স্পষ্ট। এবার আলোচনার শেষ প্রান্তে এসে যে কথাগুলো না বললেই নয় সেগুলো হলো, এই অবশিল্পায়নের ফলে ভারতীয় জনজীবনের নিত্য সঙ্গী হয়ে উঠেছিল দুর্ভিক্ষ, মহামারী, দারিদ্র্য ও চরম বেকারত্ব। ভারতবাসীকে তখন জীবন ধারণের প্রয়োজনীয় দ্রব্যের জন্য ব্রিটেনের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, আর ব্রিটিশ পণ্যের কাঁচা মাল তৈরি হতো এদেশের মানুষের কঠোর পরিশ্রমে।